24 ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ, কুষ্টিয়া ও টাঙ্গাইলে হাম উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু। বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে ছোঁয়াচে রোগটি। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামে মৃত্যুবরণ করেছে একজন। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাসপেক্টেড হামের চিকিৎসাধীন রোগী 130। ছুটির দিনেও ফিলিং স্টেশনে গ্রাহকদের লম্বা লাইন। তেল সংকটে বন্ধ অনেক পাম্প। চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে জ্বালানি বিক্রির কথা থাকলেও মানছে না কেউ। তেলের সংকট তো সারা দিকে দেখা যাচ্ছে। আমরা ভিড়ের ভিতরে আমরা ফুয়েল কার্ড করলাম, আমার কোনো মর্যাদা নেই। তেলই পাই না এখন শেষ পর্যন্ত পাবো কিনা এটা তো আমার সন্দেহ। সুনামগঞ্জে টানা বৃষ্টিতে হাওড়ে নতুন নতুন এলাকা প্লাবিত, ডুবছে কাঁচা ধান। দেশে হারা হাজারো প্রান্তিক কৃষক। দিনাজপুরের নবাবগঞ্জে বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ। আটক 3 জনকে 1 বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সুন্দরবনে বনদস্যু আতঙ্কে মৌয়ালরা। মোটা অঙ্কের চাঁদা না দিলে অপহরণ করা হচ্ছে বনজীবীদের। কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। এই জলদস্যুর জন্য আমরা অশান্তিতে দাবি করে যে 1 লাখ টাকা দিবি, 50,000 টাকা দিবি, এটা আমরা দিই, তারপরে আমরা ভিতরে মধু আহরণ করি। আমরা যে কোনো মূল্যে দস্যুমুক্ত করবো সুন্দরবনকে। আত্মীয়তা দেখা যাবে না। একটা লোক অন্যায় করেছে তাকে অন্যায়কারী হিসেবে দেখেন। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দেশের বিভিন্ন অঞ্চলে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে মৃত্যু। গত 24 ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 4 শিশু। রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, বগুড়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হাম উপসর্গের রোগীদের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী রোববার থেকে শুরু হবে বিশেষ টিকাদান কর্মসূচি। এই টিকা দেয়া হবে 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের। পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিন সংক্রান্ত মাঠ পর্যায়ে সব কর্মকর্তার ছুটি বাতিল হয়েছে। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামের নতুন কেস ভর্তি 12। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামের ডিসচার্জ 13। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামে মৃত্যুবরণ করেছে একজন। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাসপেক্টেড হামের চিকিৎসাধীন রোগী 130। দর্শক, হামের প্রাদুর্ভাবের আরও খবরাখবর জেনে নিতে চাই। এই মুহূর্তে চাঁদপুর থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। ইব্রাহিম, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে কতজন রোগী ভর্তি রয়েছে এবং জানতে চাই রোববার থেকে তো বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে, প্রস্তুতি কেমন? স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কি বলছেন এই বিষয়ে? চাঁদপুরে কিন্তু গত 24 ঘন্টায় আরো 8 রোগী ভর্তি হয়েছে। এই চাঁদপুর হাসপাতালে এখন 27 জন আছেন, অর্থাৎ কয়েকজন ইতিমধ্যে রিলিজ নিয়ে বাসায় চলে গেছেন। চাঁদপুর জেলায় হাম সন্দেহে এই পর্যন্ত, অর্থাৎ এই বিষয়টা শুরু হওয়ার পর থেকে গত 1 মাসে তারা যেটি বলছেন যে 150 হাম সন্দেহে 150 রোগী আসলে বিভিন্ন হাসপাতালে, সরকারি হাসপাতালে এসেছেন। তারা স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করেছেন। এর মধ্যে 32 জন জেলায় হামের শনাক্ত হয়েছে। আর এই চাঁদপুর সদর হাসপাতালে যেটি হচ্ছে হাম উপসর্গ ছাড়া ঠান্ডা জনিত বিভিন্ন রোগে এই শিশুদের যে সমস্যা হচ্ছে সে কারণে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সামাল দিতে অত্যন্ত হিমশিম খাচ্ছে। এই চাঁদপুরের এই সদর হাসপাতালের 3য় ফ্লোরে যেই ইয়েটি আছে সেখানে 40টি বেডের শিশুদের জন্য, কিন্তু এখানে আছে চিকিৎসাধীন আছে হাম সহ অন্যান্য রোগের চিকিৎসাধীন আছে 140 জন ডাক্তাররা যেমন। তো এই কারণে কিন্তু যারা আসছেন, অর্থাৎ হামের রোগীরাও কিন্তু সরকারি যে
সেই সেবা থেকেও কিন্তু বঞ্চিত হচ্ছেন, কারণ এই বরাদ্দ যা আছে তা দিয়েই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে দিচ্ছে। এইসব কারণে কিন্তু ওষুধ সংকটও রয়েছে। আর টিকাদান কর্মসূচি যেটি বলছেন যে চাঁদপুর জেলায় টিকাদান কর্মসূচি কিন্তু এখনো কিন্তু চাঁদপুরে কোনো টিকা যেমনটি জানিয়েছে স্বাস্থ্য বিভাগ, টিকা আসলে পরবর্তীতে তারা জানাবে বিষয়টি কবে থেকে তারা শুরু করতে পারবে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। শাওন। ইব্রাহিম, ধন্যবাদ আপনাকে। রংপুর বিভাগে প্রাদুর্ভাব না হলেও হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন সাধারণত 9 মাসের আগে হাম হতো না, এবার আগেই হামে আক্রান্ত হচ্ছে শিশুরা, যা উদ্বেগজনক। বৃহস্পতিবার পর্যন্ত রংপুর বিভাগে 74 জনের নমুনা পরীক্ষা করে 6 জনের হাম এবং 4 জনের রুবেলা শনাক্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রংপুর মেডিকেল সহ জেলা উপজেলা হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন কর্নার। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ড। এখানে 23 মার্চ ভর্তি হয় লালমনিরহাটের 8 মাস বয়সী জান্নাত, 25 মার্চ দিনাজপুরের 7 মাস বয়সী প্রজ্ঞা, 29 মার্চ ভর্তি হয় গাইবান্ধার 2 বছরের আরাফাত ও রংপুরের 9 মাস বয়সী সাইয়েম। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভর্তি হন আরও 9 জন, যাদের সবার বয়স 9 মাসের নিচে। তাদের মধ্যে 3 জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। সবারই ছিল জ্বর, শ্বাসকষ্ট আর শরীরে র্যাশ। এখানে আসার পরে বলতেছে হাম, কালকে একটু সমস্যা ছিল চিকিৎসার, কিন্তু আজকে ভালোই চিকিৎসা করতেছে। অ্যালার্জি কেয়ারও দেখা দিলে যেরকম হয় সেরকম হওয়ার পর তারপর হচ্ছে আস্তে আস্তে ওটা বাড়তে থাকে। চোখে লাল হচ্ছিল, এরপর হলো মুখে ঘা হচ্ছিল, এই কারণে অসুস্থ। প্রথম দিন চোখের সাইড দিয়ে র্যাশ বাইর হয়েছে, পরে সম্পূর্ণ শরীরে র্যাশ ছড়াই পড়ছে। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন বিভাগ। চিকিৎসায় গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি। বয়স্ক রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ড, প্রস্তুত 10 আইসিইউ বেড। বাড়তি সতর্কতা হিসেবে এই উদ্যোগ দাবি কর্তৃপক্ষের। দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে, রংপুরও প্রাদুর্ভাব দেখা দিতে পারে। আমাদের সার্বিক প্রস্তুতি আছে। মিজেলস আইসোলেশন ওয়ার্ড তৈরি হয়েছে, সেখানে রোগী ভর্তি আছে। এটা এখনও এরকম ভয়ের কিছু নাই, এখনও আতঙ্কজনক হওয়ার কিছু নাই, কিন্তু রোগী যেহেতু বাড়া শুরু হয়েছে হয়তো ভবিষ্যতে বাড়বে এবং আমাদের ওইভাবে আমরা প্রস্তুত আছি। সাধারণত 9 মাসের আগে শিশুদের হাম হওয়ার প্রবণতা ছিল না, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন এবং উদ্বেগজনক বলে জানান হাম চিকিৎসা বিশেষ কমিটির ফোকাল পারসন। হাসপাতাল পরিচালক জানিয়েছেন, পরীক্ষা রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে ভর্তি শিশুরা হামে আক্রান্ত কিনা। অতিমাত্রায় সংক্রামক ব্যাধি হওয়ার কারণে মিজেলস যদি ডায়াগনোসিস হয়ে থাকে বা চিকিৎসক যদি মনে করেন এটা হামের রোগী এবং এটা হাম হয়েছে, তাহলে সেই পেশেন্টকে অবশ্যই আইসোলেশনে রাখা উচিত। এই মুহূর্তে যেটা আছে সাসপেক্টেড কেস হিসেবে তারা আছেন, তো হামের লক্ষণ দেখে মোটামুটি বোঝা যায় যে ব্যক্তির হামে আক্রান্ত কি না। তারপর কনফার্ম হওয়ার জন্য আমরা তাদেরকে ঢাকায় রিপোর্টের জন্য আমরা পাঠিয়েছি। বিভাগের 8 জেলায় সন্দেহভাজন 74 রোগীর পরীক্ষা শেষে 6 জনের হাম এবং 4 জনের রোবেলা শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সকল জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুত করা হয়েছে হাম কর্নার। জেলা হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো প্রত্যেকটাতেই মিজেলস আইসোলেশন কর্নার বা হাম আইসোলেশন কর্নার বা ইউনিট করা হয়েছে। সেখানে কিন্তু আমাদের চিকিৎসা দেওয়ার প্রস্তুতি আছে। তাছাড়াও আমাদের মনে করেন মাঠ পর্যায়ে যে আমাদের কর্মীরা রয়েছেন, মাঠ পর্যায়ে কর্মীরাও এটা প্রচার করছে, সেই সঙ্গে রিপোর্টিং ব্যাপারটা ওনারা জোরদার করছেন। পরিস্থিতি বিবেচনায় 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের রোববার থেকে হামের টিকা খাওয়ানোর আয়োজন সম্পন্ন করেছে বিভাগীয় স্বাস্থ্য বিভাগ। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দীর্ঘদিনের অপেক্ষার পর মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা। 10 শয্যার এই বিভাগে সংকটাপন্ন রোগীদের মিলবে নিবিড় পরিচর্যা ও চিকিৎসা। এটি জেলার সরকারি বেসরকারি হাসপাতালের মধ্যে একমাত্র আইসিইউ ইউনিট, তাই রোগী ও তাদের স্বজনদের মাঝে ফিরেছে স্বস্তি। এছাড়া এই মেডিকেলে চালু হয়েছে পৃথক হাম ওয়ার্ডও। আইসিইউ ইউনিট হয়েছিল উদ্বোধনও। 2023 সালে সারা দেশের সঙ্গে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, কিন্তু সেখানেই থেমেছিল সবকিছু। দীর্ঘদিন অকার্যকর থাকার পর অবশেষে আলোর মুখ দেখছে আইসিইউ বিভাগ। চালু হয়েছে 10 শয্যার ইউনিট, যেখানে সেবা মিলবে সংকটাপন্ন রোগীদের। আমরা সার্বিকভাবে সবাই
ওইভাবে আমরা কেয়ার দিব যাতে সার্বক্ষণিক রোগী ভর্তি হয়। এটা মানিকগঞ্জবাসীর জন্য খুবই আনন্দের বিষয়, কারণ আমাদের মানিকগঞ্জ দীর্ঘদিন অবহেলিত ছিল। এখানে কোনো আইসিইউ সেবা তো ছিলই না, কোনো প্রাইভেট হসপিটালও ছিল না। এখন আর আমাদের ওই সাভার ঢাকা যাইতে হবে না, আমাদের মানিকগঞ্জের মধ্যে এই আইসিইউটা চালু হয়েছে, আমরা এখান থেকে সেবাটা পাবো আর কি। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হাসপাতাল পরিদর্শনে এসে আইসিইউ চালুর নির্দেশনা দেন। এরপরই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে হাসপাতাল প্রশাসন। একই সঙ্গে সংক্রামক রোগ মোকাবেলায় চালু হয়েছে পৃথক হাম ওয়ার্ডও। তো এখন বর্তমানে আমাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালেই হামের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে, সেটা 1 থেকে 6টা বেড করা হয়েছে। এর জন্য আমরা তাৎক্ষণিকভাবে যাতে যেন রোগীগুলো অন্য রোগীদের সাথে যেন ছোঁয়াচে না হয়, সেফটিভাবে থাকে, সেজন্য আমরা একদম আলাদা করে ফেলেছি। আমাদের ওয়ার্ডের যত সুযোগ সুবিধা সবই এখানে পাচ্ছি আমরা। অনেক আগে এটা দরকার ছিল এখানে মানিকগঞ্জে, যেহেতু নাই, তো এখন যে হয়েছে তো এর জন্য মানিকগঞ্জবাসী গর্ববোধ। এতদিন আইসিইউ না থাকায় সংকটাপন্ন রোগী নিয়ে ছুটতে হতো রাজধানীতে। এতে ব্যয় ও ঝুঁকি দুটিই বাড়ত। মানিকগঞ্জে আইসিইউ সেবা চালু হওয়ায় পদ্মা যমুনার ওপারের রোগীরাও উপকৃত হবেন বলে আশা সংশ্লিষ্টদের। আইসিইউ সম্পর্কে তো আইসিইউ তো 10 বেডের আইসিইউ আমার একদম ফুল ফ্লেজড রেডি, প্রস্তুত আছে। আমি ডাক্তারদের এবং সিনিয়র স্টাফ নার্সদের রোস্টার করে দিয়েছি এবং এটা রোগী প্রাপ্তির সাপেক্ষে যে কোনো মুহূর্তে স্টার্ট হয়ে যাবে। আশেপাশের জেলা থেকে যে রোগীগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে নদী পার হবে, তাদের ঢাকার ভেতরে না ঢুকে তারা কিন্তু মানিকগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়ে স্ট্যান্ডার্ড যে মেজেলসের ম্যানেজমেন্ট এবং সার্ভিস সেটা তারা পাবে ইনশাআল্লাহ। তবে এমআরআই সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এখনও অকেজো অবস্থায় রয়েছে হাসপাতালে। পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাকি যন্ত্রপাতিগুলো চালুর অপেক্ষায় স্থানীয়রা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। অবৈধভাবে মজুত করা জ্বালানি জব্দের কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রশাসন। তারপরও দেশ জুড়ে কাটেনি তেলের সংকট। ছুটির দিনেও পাম্পগুলোর সামনে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। কোনো কোনো জায়গায় রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। চাহিদা অনুযায়ী জ্বালানি না পেয়ে অনেকেই ক্ষুব্ধ। সংকটের কারণে বিভিন্ন জেলায় বন্ধ ফিলিং স্টেশন। জ্বালানি তেল নেই, তাই সাময়িকভাবে বন্ধ পাম্প। কাজ না থাকায় অলস সময় কাটাচ্ছেন কর্মচারীরা। একই চিত্র দেশের প্রায় সব জেলায়। রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প বন্ধ কয়েকদিন ধরেই। প্রশাসনের তথ্য অনুযায়ী বিভাগের মোট পেট্রোল অকটেনের চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ মিলছে। এই করছে সংকট নাই, খুব সুন্দর, কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সংকট তো তেলের সংকট তো সারা দিকে দেখা যাচ্ছে। আমার মোটরসাইকেল আছে কিন্তু তেল পাই না। মোটরসাইকেলে যেটুকু তেল আসছিল পাম্পে আসি তেল শেষ। যেসব পাম্পে তেল রয়েছে সেখানে দিনভর গ্রাহকদের দীর্ঘ সিরিয়াল। চৈত্রের খরতাপে পুড়েও ফিলিং স্টেশনের সামনে ঘন্টার পর ঘন্টা করছেন অপেক্ষা। রেশনিং পদ্ধতিতে তেল দেয় ক্ষুব্ধ অনেকে। তৈল পাই না, তৈল ক্রাইসিস। এই 1 থেকে 1.5 ঘন্টা পাম্পে দাঁড়াই রইলাম, কিন্তু তৈল পাইলাম 1.5 ঘন্টা পর 2 লিটার। তেল তো পাওয়া যেতেছে না এখন, তেলের তো অনেক সংকট। তেলের জন্য মনে করেন অনেক পরিমাণ কষ্ট হইতেছে ড্রাইভারদের চলতে। ঢাকা থেকে এই বরিশাল আসতে যেমন 100টা পাম্প আছে, আপনার 90টা পাম্প করলে তেল পাওয়া যায় না। চুয়াডাঙ্গায় ঢাকঢোল পিটিয়ে নো কার্ড নো ফুয়েল কার্যক্রম শুরু হলেও তেমন সাড়া মেলেনি। অনিয়ম নিয়ন্ত্রণে এটি শুরু হলেও মানছেন না কেউ। পাম্পগুলোয় গ্রাহকদের ভিড় থাকলেও কার্ড দেখাচ্ছে না কেউ। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর পুলিশ সদস্যেরও নেই মাথা ব্যথা। আমি তো কোনো সুবিধাই পাচ্ছি না। ফুয়েল কার্ড পাইয়ে নিয়ে তো সে লাইনে দাঁড়াতে হচ্ছে, আবার কার্ড না করেও তারাও তেল পাইছে, তার লাভটা আমি তো কিছুই বুঝতে পারছি। সামনে এখনো তো ফুয়েল কার্ডের চাইও না, আমি দিইও না, আমি তো তেলই পাই না এখন শেষ পর্যন্ত পাবো কিনা এটা তো আমার সন্দেহ। আমরা ভিড়ের ভিতরে আমরা ফুয়েল কার্ড করলাম, আমার কোনো মর্যাদা নেই। সাধারণ লোকেরও যে মর্যাদা, আমাদেরও সেই মর্যাদা। ট্যাগ অফিসার বললো আগামী কালকে থেকে আমরা এই সিদ্ধান্তটা নেব আর কি। আজকে আপাতত বিনা কার্ডেই দেওয়া হোক আর কি। ডিসি স্যার আমার সর্বশেষ মেসেজ দিইনি যে আজকে থেকে ফুয়েল কার্ড দেওয়া লাগবে। ওই জন্য আমরা এখানে প্রশাসনের যারা আছে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকের মতন ফুয়েল কার্ড ব্যতীত যাক। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে সারা দেশে অব্যাহত প্রশাসনের অভিযান। চট্টগ্রাম, নোয়াখালী ও মেহেরপুরে গতরাতে জব্দ করা হয়েছে প্রায় 42,000 লিটার ডিজেল। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
দর্শক, পাম্পের আরও খবরাখবর জানবো। চাঁপাইনবাবগঞ্জ থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েল, পাম্পগুলোতে তেল মিলছে কিনা জানতে চাই, গ্রাহকরা চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছেন? চাঁপাইনবাবগঞ্জে যে জ্বালানি সংকট গোটা বাংলাদেশেই যে অবস্থা রয়েছে, একই অবস্থা এখানে। সমস্যাটা খুব যে জটিল বা খুব যে সমস্যার সমাধান হয়ে গেছে এমন নয়। চাঁপাইনবাবগঞ্জ জেলায় 32টি পেট্রোল পাম্প রয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রয়েছে 12টি পেট্রোল পাম্প। আমরা এখানে যে ট্যাগ অফিসারকে নিযুক্ত করা হয়েছে তার সাথে কথা বলছিলাম। তিনি যেটি বলছিলেন যে 2 দিন বা 3 দিন পর এখানে এক একটি পেট্রোল পাম্পকে তেল দেওয়া হচ্ছে এবং সবগুলো পেট্রোল পাম্পকে একসাথে দেওয়া হচ্ছে না। অনেক পেট্রোল পাম্পই কিন্তু বন্ধ থাকছে। এই আমরা এখন পদ্মা অয়েল কোম্পানির একটা পেট্রোল পাম্পে রয়েছে। এই পেট্রোল পাম্পটির নাম হচ্ছে এমদাদ এন্টারপ্রাইজ সন্স। এই এখানকার যিনি স্বত্বাধিকারী তিনি যে কথাটি বলছিলেন সেটি হচ্ছে যে গতকালকে তারা 4500 লিটার পেট্রোল এবং 4500 লিটার ডিজেল পেয়েছেন। ডিজেল অ্যাভেলেবল আছে, কিন্তু সকাল 5টা বা তার পরবর্তী সময় 7টা-8টা থেকে এই যে পেট্রোলটা দেওয়া শুরু হয়, বিকেল 5টা পর্যন্ত কিন্তু সেই পাম্পে বা তেলগুলো কিন্তু দেওয়া হচ্ছিল। কিন্তু অনেকেই যেটি অভিযোগ করছিলেন সেটি হচ্ছে যে একজন মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন যারা রয়েছেন তারা কিন্তু একাধিকবার পেট্রোল পাম্পে এসে তেল নিয়ে তারা অনেকে তেলের অবৈধ ব্যবসা করছেন। ব্যবসার কারণেই কিন্তু অনেকটা সংকটও দেখা দিচ্ছে। তবে সবচেয়ে বড় কথা যেটি সেটি হচ্ছে তেল কিন্তু প্রতিদিনই পেট্রোল পাম্পে আসছে না। শাওন। জুয়েল, ধন্যবাদ আপনাকে। খুলনার 3টি ডিপো থেকে প্রতিদিনই জ্বালানি তেল উত্তোলন করা হচ্ছে আর তা সরবরাহ করা হচ্ছে পাম্পে। পাম্প থেকে যথারীতি বিক্রিও হচ্ছে, তবুও কাটছে না সংকট। আগে যে পাম্পে দিনে পেট্রোল, ডিজেল, অকটেনের চাহিদা ছিল 5000 লিটারের মতো, এখন সেখানে প্রায় দ্বিগুণ সরবরাহ করলেও কয়েক ঘন্টার মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কেন এই সংকট ঘুরে ফিরে, সেই প্রশ্নই সামনে আসছে। খুলনা শহরের পাশের গল্লামারি এলাকা, মেট্রো ফিলিং স্টেশন। সকাল গড়াতেই তেলের আশায় যানবাহনের দীর্ঘ লাইন। প্রতিদিন বেলা 11টা থেকে 12টার মধ্যে ডিপো থেকে তেল আসার পরই শুরু হয় বিক্রি, কিন্তু চাহিদা এত বেশি যে সন্ধ্যার আগেই শেষ হয়ে যায় জ্বালানি। অলমোস্ট 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, আর কতটুকু তেল পাবো এখনো, যেহেতু সামনে সিরিয়াল বেশি। পাম্প কর্তৃপক্ষ কতটুকু দেয়, রেশনিং এর মাধ্যমে দেয় নাকি এমনি দেয়? দুপুরে নামাজ পড়ে খেয়ে দিয়ে ছাতা নিয়ে বের হয়েছি যে আজকে তেল লাগবেই, তা নাহলে আসলে রাস্তাঘাটে চলা যাচ্ছে না। তো বাইরের থেকে আসছে তেল নেওয়ার জন্য, যে আমার টোটাল আমি বাইক রাইড চালাই, ভাড়ায় চালাই গাড়ি, তা আমার তো জাতি আসছে 4টি তেলই পড়বে আমার। তুমি এনারা দিচ্ছে 200-300 এরকম তেল দিচ্ছে, তাহলে আমি ফিরে যাবো কি করে? দেখে মনে হতে পারে সরবরাহ কম, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। 2025 সালের মার্চে এই পাম্পে বিক্রি হয়েছিল 60,000 লিটার ডিজেল, 60,000 লিটার অকটেন এবং 40,000 লিটার পেট্রোল। আর চলতি বছরের মার্চে বিক্রি হয়েছে 1 লাখ লিটার ডিজেল, 75,000 লিটার অকটেন ও 55,000 লিটার পেট্রোল। অর্থাৎ প্রায় 67% ডিজেল, 25% অকটেন ও 37% পেট্রোল বেশি বিক্রি হয়েছে এই পাম্প থেকে। সোনাডাঙ্গা এলাকার মেসাস গোলাম ফিলিং স্টেশনে গত বছরের তুলনায় 190% ডিজেল, 71% অকটেন ও 76% পেট্রোল বেশি বিক্রি হয়েছে। লতিফ ফিলিং স্টেশনে ডিজেল বিক্রি হয়েছে 997% বেশি। এমন চিত্র জেলার প্রায় সব ফিলিং স্টেশনেই। এত তেল বিক্রি হতে দেখে হতবাক পাম্প মালিকরাও। তারা মনে করছেন কৌশলে তেল নিয়ে মজুত করছেন অনেকেই। পেট্রোল আর অকটেনের সংকট থাকার কথা না। এক হচ্ছে সিন্ডিকেট আর 2 হচ্ছে আমরা রাইডার সিন্ডিকেট। এই দুইটাই আমাদের মূলত ঝামেলা করতেছে। আপনার যেটুকু প্রয়োজন সেটুকু নেন, যাতে সবাই আমরা মিলেমিশে চলতে পারি। সবাই বেশি তেল চাচ্ছে, আমরাও বেশি সেল করতেছি। তেলটা কোথায় যাচ্ছে আমরা বলতে পারবো না, কিন্তু অবশ্যই আমার ধারণা যে হয়তো স্টক করা হচ্ছে। দূর দূরান্ত থেকে আসতেছে এবং এরা এই তেলটা নিয়ে এরা দাম স্টক করার চেষ্টা করতেছে। এই কারণে তেলের চাহিদাটা, পেট্রোলটা অনেক বেশি বেড়ে গেছে আর কি। তেল সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি পাম্পে কর্মকর্তা নিয়োগ করেছে খুলনা জেলা প্রশাসন। সকালে যখন তেল আসছে তার আগেই গত দিনের যে তেলটা ছিল সেটা আমরা ডিপ রড দিয়ে মেপে নিচ্ছি, আর নতুন যেটা আসছে আজকে সেটাও মেপে নিচ্ছে। দিন শেষে কত বিক্রি হচ্ছে এবং শেষের দিকে আমরা ওই ডিপ রড দিয়ে আবার পুনরায় মেপে নিচ্ছি যে সঠিক আছে কিনা। জেলার ডিপোগুলোতে এখনও প্রায় 15 দিনের জ্বালানি মজুদ রয়েছে। গত বছরের চাহিদার তুলনায় একই পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে বলে জানায় ডিপো কর্তৃপক্ষ। যে সপ্তাহে একদিন তেল তুলতো, সে এখন প্রতিদিন তেল নেওয়ার চেষ্টা করতেছে, তেল তোলার চেষ্টা করতেছে, বা সপ্তাহে সে 5 দিন বা সপ্তাহে 4 দিন 3 দিন তেল তোলার চেষ্টা করতেছে।
তো আমরা তো সেই বেশি তেলটা কেন দেব? আতঙ্কিত হয়ে যে ব্যক্তি পর্যায়ে তেল মজুত করছে, সেই চাপটা পেট্রোল পাম্পের উপর পড়ছে, আর পেট্রোল পাম্পের চাপটা এসে ডিপোতে পড়ছে। সংকট কাটিয়ে দ্রুত তেলের বাজার স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। চৈত্রের খরতাপে অতিষ্ঠ জনজীবন। দেশের কয়েক জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের প্রখর তাপ ও গরম বাতাসে হাঁসফাঁস জনজীবন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হচ্ছেন না কেউ। রাস্তায় যানবাহনের সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় কম। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুররা। জীবিকার তাগিদে রোদে পুড়ে কাজ করতে হচ্ছে তাদের। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে চাই। চুয়াডাঙ্গা থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, এখন তো দুপুর পেরিয়ে বিকাল প্রায়, তাপমাত্রা এই মুহূর্তে কেমন অনুভূত হচ্ছে? আবহাওয়া অফিস কি বলছে? এখন সূর্য ডুবো অবস্থা, কিন্তু তাপমাত্রা কিংবা গরমের যে অনুভূতি সেটি কমেনি। আবহাওয়া অফিসের যে পূর্বাভাস রয়েছে তাপমাত্রা আরও কিছুদিন এরকম থাকতে পারে। চুয়াডাঙ্গায় যে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকালও কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এ জেলায়, সেটি ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে আজও কিন্তু আসলে তাপমাত্রা পারদ অনেকটাই বেড়েছে। আর সারাদিনের চিত্র যদি বলি, সকাল থেকেই আমরা দেখছিলাম যে সূর্যের প্রখরতা ছিল বেশ এবং সূর্যের তাপের কাছে এই অঞ্চলের মানুষ কাবু হচ্ছিল। একই সাথে কিন্তু যেই গরম বাতাস প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বাতাসের সাথে একেবারে আগুনের হলকা মনে হচ্ছে প্রবাহিত হচ্ছে। এই বাতাসের কাছেও কিন্তু সাধারণ মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে, হাঁসফাঁস করছে গোটা জনজীবন। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে সকালের দিকে সাধারণ মানুষ একটু কম বেরিয়েছিল, কিন্তু বিকালের দিকে আমরা দেখছি যে অনেকেই পরিবার পরিজনে বাইরে বের হচ্ছেন, ঘুরতে বের হচ্ছেন। তারাও কিন্তু আসলে ঘুরতে বেরিয়ে এক প্রকার বিপাকে পড়ছেন এই গরমের কাছে, কিংবা এই যে তীব্র তাপপ্রবাহ, মাঝারি ধরনের তাপপ্রবাহ, এই তাপপ্রবাহের কাছে কিন্তু আসলে সাধারণ মানুষ এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়ছেন, হাঁসফাঁস করছেন, নাজেহাল হচ্ছেন। সব মিলে আমরা দেখছিলাম যে শ্রমজীবী মানুষ যারা রয়েছে, অর্থাৎ যারা দিন আনে দিন খায়, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ইজি বাইক চালক এবং নানা ধরনের পেশাজীবী কিংবা শ্রমজীবী যারা রয়েছে, তারা কিন্তু আসলে তাদের যেই কাঙ্ক্ষিত কাজ কিংবা শ্রম সেটি দিতে পারছেন না। কেননা এই গরমের কাছে কিন্তু অল্পতে ক্লান্ত হয়ে পড়ছেন। অনেকেই দেখছিলাম যে দুপুরের সময় ছায়া শীতল জায়গায় অবস্থান নিয়েছেন এবং বিশ্রাম নিচ্ছেন, সময় কাটাচ্ছেন। সব মিলে আসলে যে পরিস্থিতি বলাই যায় যে দিনে দিনে দুর্বিষহ হচ্ছে এবং গরমের কাছে মানুষজন নাজেহাল হচ্ছে। একই পরিস্থিতি কিন্তু চুয়াডাঙ্গার চিকিৎসা কেন্দ্রগুলোতে, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র যেগুলো রয়েছে, সেখানে কিন্তু ডায়রিয়া সহ নানা ধরনের গরমজনিত রোগ বাড়ছে এবং রোগীর বেশিরভাগই কিন্তু বৃদ্ধ এবং শিশু। এই অবস্থায় চিকিৎসকরা নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে শাওন এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গার মানুষ ইতিমধ্যে বৃষ্টির প্রতীক্ষা করছেন এবং তারা অপেক্ষায় রয়েছেন কবে বৃষ্টি হবে, কবে এই জনপদে কিছুটা স্বস্তি মিলবে। শাওন। জিসান, অনেক ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে চালকসহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 25 জন। দুপুরে নলকা এলাকায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বগুড়া থেকে ময়মনসিংহ যাচ্ছিল বাসটি। নলকার বানিয়াগাতিতে পৌঁছলে নিয়ন্ত্রণ হারান চালক। একটি সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লাগে বাসটির। এতে বাসের চালক সহ মারা যান 3 জন। আহতদের উদ্ধার করে নেওয়া হয় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে। সুনামগঞ্জে গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে কাঁচা ধান। ফসল বাঁচাতে দিশেহারা কৃষক নেতারা বলছেন শত কোটি টাকা ব্যয়ে হাওরে নির্মিত ফসল রক্ষা বাঁধই এখন ভোগান্তির কারণ। অপরিকল্পিতভাবে নির্মিত বাঁধের কারণে হাওর থেকে নিষ্কাশন হচ্ছে না বৃষ্টির পানি। উপজেলার বিভিন্ন উপজেলার অন্তত 10-15টি হাওরে জলাবদ্ধতায় ডুবে গেছে হাজারো কৃষকের ফসল। সবশেষ তথ্য অনুযায়ী 1800 হেক্টর ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষকদের দাবি এই সংখ্যা আরও কয়েক গুণ বেশি। সংশ্লিষ্টরা বলছেন 2017 সালে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের শতভাগ ফসল ডুবির পর থেকে প্রতি বছরই নির্মিত হয় ফসল রক্ষা বাঁধ। বৃষ্টি ও বন্যায় সেসব বাঁধের মাটি গিয়ে জমা হয় হাওর এবং নদীতে। এতে ধীরে ধীরে কমেছে
হাওর সংরক্ষণ ক্ষমতা। দিনাজপুরের নবাবগঞ্জে বিপুল পরিমাণ ঘোড়ার মাংস সহ 3 জনকে আটক করা হয়েছে। উপজেলার গাজীপুর সুপারি বাগানে এই ঘটনা ঘটে। ইউনু জিল্লুর রহমান জানান, সকালে খবর মেলে গাজীপুর সুপারি বাগানে কয়েকজন ব্যক্তি মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাই করেছে। পরে সেখানে অভিযান চালিয়ে 6টি ঘোড়ার প্রায় 12 মণ মাংস জব্দ করা হয়। আটক করা হয় 3 জনকে। তাদের প্রত্যেককে 1 বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। চক্রটি ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রি করত। জব্দকৃত মাংস নষ্ট করে ফেলা হয়েছে। গ্রামবাসী এদেরকে ঘিরাও করে রাখিয়ে দিছে এবং এই ব্যবসায় এরা আজ বহুদিন থেকে এখানে চালাচ্ছে। একজন হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ, ওর বাড়ি হচ্ছে নেত্রকোনা, মোহাম্মদ রুবেল, ওর বাড়ি হচ্ছে রংপুর সদর, এবং একজন হচ্ছে রবিউল ইসলাম, এর বাড়ি হচ্ছে নীলফামারীতে। তো আমরা তাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে এখানে যে ঘোড়ার যে মাংসটা হয়, এই মাংসটা হচ্ছে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় বিভিন্ন জায়গায় হচ্ছে তারা সাপ্লাই দেয়। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি দোকান লুটপাট করা হয়। দুপুরে সদর উপজেলার মোস্তফাপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় ইদ্রিস হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল শামসুর সর্দারের। এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় দুই পক্ষ। অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ করা হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল। বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। আহত হয়েছেন অন্তত 6 জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৌয়ালদের জন্য উন্মুক্ত হয়েছে সুন্দরবন। আগামী 2 মাস মধু সংগ্রহ করবেন সাতক্ষীরা ও বাগেরহাটের মৌয়ালরা। তবে এই জন্য আলাদা আলাদা দস্যু বাহিনীর কাছ থেকে নিতে হচ্ছে বিশেষ অনুমতিপত্র। অভিযোগ বনজীবীদের। বিনিময়ে গুনতে হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। এদিকে মধু সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, কোনো ছাড় দেওয়া হবে না দস্যুদের। বন বিভাগের অনুমতির পর 2 মাসের জন্য মধু সংগ্রহ করতে বনে প্রবেশ করছেন মৌয়ালরা। বনের পূর্ব ও পশ্চিম অংশে একসাথে নেমেছেন তারা। উপকূল জুড়ে বনদস্যুর আতঙ্ক। অভিযোগ, বিভিন্ন দস্যু বাহিনীর অনুমতিপত্র নিয়ে বনে প্রবেশ করতে হচ্ছে তাদের। এজন্য দিতে হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। টাকা না দিলে অপহরণ করা হচ্ছে বনজীবীদের। 3-4 দল কাট তো করেছে দিয়ে এক দলের, আর তো তার সামনে পড়লে অন্তত কিছুটা দিকে ছাড়িয়ে দেবে, আর অন্য দলের সামনে পড়লি আমার মানুষ উঠিয়ে নেবে। মধু পাশের আগেও অনেক মধু কাটা হয়ে যায়, কতটা মধু পাবে অথচ 3-4 দলের কাট করতে হচ্ছে। শুধু এই জলদস্যুর জন্য আমরা অশান্তিতে। ওরা দাবি করে যে 1 লাখ টাকা দিবি, 50,000 টাকা দিবি, এটা আমরা দিই, তারপরে আমরা ভিতরে মধু আহরণ করি। বন বিভাগ কি করে? বন বিভাগের কোনো দায়িত্ব নেই, ও কোনো ভূমিকা নেয় না। দস্যু দমনের দায়িত্ব যাদের, কি বলছে সেই বন বিভাগ? ক্যাম্প রয়েছে, আমার মাত্র 4টা স্টাফ রয়েছে, 2টা বন্দুক রয়েছে। সেইখানে যদি 2টো নৌকো ভর্তি করে 25-50 জন ডাকাত 50টা অস্ত্র নিয়ে যায়, তাহলে তার কি করার থাকতে পারে? ডাকাতদের থেকে ভয় পাচ্ছে আমাদের মৌয়ালরা, আমরা যতদূর শুনেছি। তবে আমাদের থেকে যে ইনস্ট্রাকশনগুলো আছে যে মৌয়ালরা যেন অন্তত রাত্রিবেলা আমাদের ক্যাম্পগুলোতে থাকতে পারে, একটা নিরাপত্তাটা যেন তাদের জন্য একটু আমরা নিশ্চিত করতে পারি। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, বনদস্যুদের কোনো ছাড় নেই। নতুন করে আত্মসমর্পণের সুযোগ দেয়া হবে না কাউকে। পুলিশ প্রশাসন সহ কোস্টগার্ড সহ সবার সঙ্গে কথা বলেছি, ইনশাআল্লাহ আমরা যে কোনো মূল্যে দস্যু মুক্ত করবো সুন্দরবনকে। আত্মীয়তা দেখা যাবে না। একটা লোক অন্যায় করেছে তাকে অন্যায়কারী হিসেবে দেখেন, সুন্দরবনে যে জলদস্যু বনদস্যু তাকে সেইভাবে দেখেন। এবার আগাম বৃষ্টি হওয়ায় গত বছরের চেয়ে তুলনামূলক বেশি মধু আহরণের আশা মৌয়ালদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে।